বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় থাকা যাবে একটানা ৯ বছর। মন্ত্রিসভার সংশোধনী আইনের অনুমোদন। এই পদে থাকতে পারবেন একই পরিবারের 4 সদস্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে বেগম জিয়ার হাজিরা। আবারও পিছিয়ে আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি 15 মে। নির্বাচনে কারো অংশ নেয়া না নেয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ইইউ। ব্রিটেনে জমে উঠছে পার্লামেন্ট নির্বাচনের প্রচার। বাংলাদেশি বংশোদ্ভূত ও 3 প্রার্থী জয় পাবেন, প্রত্যাশা টিউলিপ সিদ্দিকীর। এবং সারা দেশে প্রতিদিন গড়ে 8 শিশু এবং 3 নারী সহিংসতার শিকার হয়। দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সমাজ এবং পরিবারের সচেতনতা জরুরি, বলছেন মানবাধিকার কর্মীরা। প্রবাসের সময় সঙ্গে রয়েছে আমি তরিকুল ইসলাম সৌরভ। বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের মেয়াদ একটানা 9 বছর করার বিধি রেখে ব্যাংক কোম্পানি আইন সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, একই পরিবারের 2 জনের পরিবর্তে এখন থেকে 4 জন পরিচালক পদে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। বৈঠকে রমজানে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়। দেশে ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত বেসরকারি ব্যাংকগুলোতে পরিচালনা পর্ষদে এতদিন পরিচালক পদে 3 বছর সময়সীমা ধরে 2 মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আসছেন পরিচালকরা। কিন্তু এবার পরিচালক পদে টানা 9 বছর দায়িত্ব পালনের বিধি রেখে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিল সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনে অনুমোদন দেয় নীতি নির্ধারকরা। এই আইন কার্যকর হইবার পর কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে ধারাবাহিকভাবে 9 বছরের বেশি মেয়াদে অধিষ্ঠিত থাকিতে পারিবেন না। পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার পরে নির্বাচন বা মনোনয়নের পর ক্ষেত্রমতো নিযুক্তি বা পদায়নের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে একই পরিবারের সর্বোচ্চ 2 জন সদস্য সুযোগ পেতেন পরিচালক পদে কাজ করার। তবে নতুন এই সংশোধনীতে এক পরিবারের 4 জন সদস্য এই পদে দায়িত্ব পালন করার বৈধতা পাবেন। একই পরিবারের 2 জনের অধিক সদস্য একই সময়ে কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, এই বিধানটা ছিল। এখানে পরিবর্তন আনা হলো 2 জনের জায়গায় 4 জন পর্যন্ত থাকতে পারে। এছাড়া বৈঠকে দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে পাশ হয়েছে ওয়ান স্টপ সার্ভিস আইন 2017। এর ফলে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সব সেবা এক ছাদের নিচে পাবার সুযোগ হলো। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা বিডা, তারপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, তারপর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেজা, আর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এই 4টা কর্তৃপক্ষ এই কাজের জন্য কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ হিসাবে ওনারা দায়িত্ব পালন করবেন। ওখানে ওই ফোকাল পয়েন্টে সবার, যেমন বিদ্যুতের লোক থাকবে, গ্যাসের লোক থাকবে, তার টেলিফোনের লোক থাকবে, সব ধরনের লোক থাকবে। এটা কমনলি 16টা সেবা তারা প্রদান করবে। সোমবারের এই বৈঠকে আসন্ন রমজানে অফিস পরিচালনার জন্য সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গণমাধ্যম এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তবে দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যম কর্মীদের এর স্বাধীনতা ভোগ করতে হবে। সোমবার সন্ধ্যায় 10ম জাতীয় সংসদের 15তম অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী সংসদে আরও বলেন, দেশের আইনের শাসন রয়েছে বলেই জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব হচ্ছে। যে কোনো একজন সংসদ সদস্য হোক বা যে কোনো একজন সাধারণ ব্যক্তি হোক, তার বিরুদ্ধে কেউ যদি কোনো রকম অসত্য তথ্য দেয় আর সে যদি মামলা করে, তার ডিফামেশন সু করে যে তার সম্মানহানি হয়েছে, সে সম্মানহানির মামলা করে, এটার জন্য দোষ কিভাবে দেবে? নিজেকে যদি কেউ মনে করে যে অপরাধী না, তো সে কেস ফেস করবে। সেটা প্রমাণ করার সাহসও নাই, কারণ হলুদ সাংবাদিকতা তো করে ফেলেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে বদনাম করা
এটাই হয়ে গেছে তাদের চরিত্র। কাজে আমি এটা স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশে সম্পূর্ণভাবে সংবাদপত্রের স্বাধীনতা আছে, তবে স্বাধীনতা ভোগ করতে গেলে দায়িত্ব পালন করতে হয়। আমি জানি না আমাদের চিফ জাস্টিস কিভাবে বললেন আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। তা বিচার বিভাগ যে স্বাধীন, মাননীয় স্পিকার একটু আগেই তো আমি বললাম যে একজন নেত্রীর বিরুদ্ধে মামলায় যদি 140 দিনই যদি সময় চায়, আর সেই একটা মামলায় যদি 140 দিন সময় দেওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই তো এই সময়টা দিতে পারছে। আবারও পেছালো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ। প্রথমে সময় আবেদন খারিজ করে জবানবন্দি গ্রহণের নির্দেশ দিলেও পরে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে 15 মে নতুন তারিখ ধার্য করা হয়। আদালতের সিদ্ধান্তে আসামি পক্ষ সন্তোষ প্রকাশ করলেও নাখোশ বাদীপক্ষ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দিতে সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মামলার আদালত পরিবর্তন সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় শুরুতেই এদিনের কার্যক্রম মুলতবি চেয়ে সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবেদনটি খারিজ করে দিয়ে আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি গ্রহণের নির্দেশ দেন বিচারক কামরুল হাসান মোল্লা। পরে বেগম জিয়ার অসুস্থতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন বেগম জিয়ার আইনজীবীরা। আগের যে পিটিশনটা, আমাদের যে পিটিশনটা আপনি বাতিল করে দিয়েছেন, সেটা আবার পুনর্বিবেচনা করেন যে ম্যাডাম অসুস্থ, কাজে আজকে উনি 342 কিছু বলতে পারবেন না, একটা নেক্সট ডেট দেন। এটা শোনার পরে উনি একটা নতুন করে ডেট দিলেন আগামী 15 তারিখ। তারিখ পিছিয়ে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুদকের আইনজীবীরা। নানান অজুহাতে মামলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। আজকে নিয়ে 3টি তারিখ সিনিয়র স্পেশাল কোর্ট তাদেরকে সময় দিয়েছেন, কিন্তু তারা উচ্চতর আদালত থেকে কোনো আদেশও আনতে পারেন নাই মামলাকে স্টে করার জন্য। সময়ের আবেদন প্রতিনিয়তই তারা করছেন, এইভাবেই আদালতের কার্যক্রম চলছে। মাননীয় আদালত তাদের সময়ের আবেদন গ্রহণও করছেন। বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ছাড়াও স্থায়ী কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত হন। 10 এপ্রিল বেগম জিয়ার ভিশন 2030 নিয়ে সংবাদ সম্মেলনের বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না তা ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাদু। জিএসপির সুবিধা অর্জনের ব্যাপারে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পিয়েরে মাদু। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে পশ্চিমা বিভিন্ন দেশ সহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। 2019 সালে আরেকটি জাতীয় নির্বাচনের আমেজ এখন রাজনীতিতে। ইউরোপীয় ইউনিয়নের 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাই প্রশ্ন ছিল, এবার কি অবস্থান হবে আন্তর্জাতিক সংস্থাটির? নির্বাচনের পরিবেশ নিয়েই বা তাদের পর্যবেক্ষণ কি? কোন দল নির্বাচনে এলো, কোন দল এলো না, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের 2014 সালের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সব সময়ের মতোই প্রত্যাশা করে আগামী নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য। এই দিন পুরো জাতির জন্য একটি উৎসবের দিন হবে বলে আমরা আশাবাদী। দেশের রাজনীতিতে হেফাজত ইসলামের সক্রিয়তা নিয়েও নিজেদের পর্যবেক্ষণের কথা জানান পিয়েরে মায়াদু। যে কোনো দলেরই মূল প্রক্রিয়ার মধ্যে আসা আশাজনক বিষয়, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এ প্রক্রিয়ার ফলে কেউ যেন পিছিয়ে না পড়ে। তবে শেষ পর্যন্ত এটা কতটা কার্যকর ভূমিকা রাখে সেটা পর্যবেক্ষণ করতে হবে। দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে জিএসপি সুবিধার বিষয়টি ঝুলে আছে, তবে এবার এ বিষয়ে অগ্রগতির কথাই জানালেন ইইউ রাষ্ট্রদূত।
জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি দারুণ ও প্রশংসনীয়। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো এটি পুনর্বিবেচনার জন্য বৈঠকে আলোচনা হবে। এক্ষেত্রে কি কি ঘাটতি আছে তা আলোচনা করে দূর করার চেষ্টা করা হবে। একই সময়ে বর্তমানের অর্জন ধরে রাখতে হবে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়ে পিয়েরে বলেন, এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নও আন্তরিকতা নিয়ে কাজ করছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে জাতীয় পার্টির কোনো বিরোধ নেই, জোট গঠনে তাদের দলীয় বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। জাতীয় পার্টি মহাজোটে 2014 সাল থেকে নেই, তারা এখন যেটা আছে সেটা ঐকমত্যের সরকার, আর তারা একটা জোট করবে এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এই যে 58 সদস্যের যে অ্যালায়েন্স, এটা বাংলাদেশের মতো রেকর্ড এবং এটা একটা চমক আছে। তবে এই চমকের রেস শেষ হতে কত সময় লাগবে সেটার জন্য আগামী নির্বাচন পর্যন্ত মনে হয় অপেক্ষা করতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারপতিদের সাম্প্রতিক বক্তব্যই ফুটে উঠেছে দেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, বরং সরকার এই বিভাগটিকে নিয়ন্ত্রণ করছে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব দলের অংশগ্রহণ ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলেই কেবল বিএনপি নির্বাচনে যাবে। প্রধান বিচারপতি অনেকগুলো অত্যন্ত জরুরি কথা বলেছেন, সত্য কথা বলেছেন, যে কথাগুলো আমরা বারবার বলে আসছি, যে এই দেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয়, সরকার নিয়ন্ত্রণ করছে। আজকে দীর্ঘ 6 বছর ধরে প্রধান বিচারপতি বিধিমালা চাচ্ছেন বিচারপতিদের, সেই বিধিমালা এখন পর্যন্ত দেওয়া হয়নি। মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইন অনুমোদন করেছে যে এখন ব্যাংকের পরিচালকরা 4 মেয়াদ থাকতে পারবেন, এবং তারাই যখন সব ব্যাংকগুলো দখল করে নিয়েছে, এখন তাদের পরিবারের 4 জন করে পরিচালক থাকবেন এবং সেই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দিয়ে অর্থনীতিকে তারা লুট করে ছেড়ে দেবেন। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীর মতিঝিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্য গ্রেপ্তার। আশুলিয়া থেকে সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্য আটক। এবং চামড়া শিল্পনগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মারাত্মক দূষণের মুখে প্রকল্প এলাকা, ব্যবসায়ীদের ক্ষোভ। ময়মনসিংহে কাদিয়ানীদের একটি মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে ঈশ্বরগঞ্জের খানপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 2 বছর ধরে খানপুর গ্রামে কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদে ইমামতি করছিলেন দিনাজপুরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান। রাত 9টার দিকে 3 জন সহ দুর্বৃত্ত হঠাৎ মসজিদে ঢুকে তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। এদিকে পালানোর সময় আহাদ নামে এক হামলাকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। হাতে সহ শরীরের অন্য অন্য জায়গায় তার ডিপ ইনজুরি আছে, তো আমরা অর্থোপেডিক্স ইউনিটে রেফার করে দিয়েছি। তো ওরা ইভালুয়েশন করে বুঝতে পারবে যে আরো কতটুকু ডিপ ইনজুরি হয়েছে। 3 জন লোক আক্রমণ করে, তো 3 জন লোকের ভিতরে একজন ধরা পড়েছে, একজন আহাত ধরা পড়েছে। তার বাড়ি হচ্ছে কমলাকান্দা, নেত্রকোনা কমলাকান্দা। তো সেইটুকুই বলতে পারছে। আমাদের ধারণা যে কাদিয়ানী বিদ্বেষী যারা, তারাই আক্রমণ করেছে। বিগত 5 বছরে প্রতিদিন গড়ে 8 শিশু এবং 3 নারী সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে পারিবারিক কলহ, ধর্ষণ, এসিড নিক্ষেপ তো আছেই, সেই সঙ্গে ঘটছে হত্যা এবং অপহরণের মতো ঘটনাও। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। মানবাধিকার কর্মীরা বলছে, সহিংসতা বন্ধে বিচারের দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। আতিকুর রহমান তাওয়ালের রিপোর্ট। এটা সরষা ক্ষেত ছিল, যে বিলে সরষা খেতে যায়, নিজেরটা নিজে তুলছে ছবি।
কেরানীগঞ্জের ৫ম শ্রেণীর শিশু আব্দুল্লাহর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। নিজের দাদার আপন ছোট ভাই অর্থের লোভে অপহরণ করে মুক্তিপণ নিয়েও খুন করে আব্দুল্লাহকে। বড় ছেলের শোক ওলটপালট করে দিয়েছে মা রিনা বেগমের জীবন। সে ঘটনায় দায়ের করা মামলায় বেশিরভাগ আসামি এখন জামিনে মুক্ত। 1 বছর 4 মাস চলতেছে, কিন্তু আমার চোখের পানি নিবারণ হয় না। আমি সারাক্ষণই কাঁদি আব্দুল্লাহর জন্য, যে আমার বড় ছেলে সারাক্ষণই মনে পড়ে। আব্দুল্লাহর কবরের পাশে মাঝে মধ্যেই দাঁড়িয়ে থাকেন বাবা আর ছোট ভাই। শুধু আব্দুল্লাহ কেন, নারায়ণগঞ্জের ত্বকির কথাই ধরা যাক। ত্বকি হত্যার বিচার আলোর মুখ দেখছে না বহু বছরেও। শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 5 বছরে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 15,000। এর মধ্যে শুধু অপহরণই হয়েছে 744 জন শিশু। একইভাবে সহিংসতার শিকার হচ্ছে নারীরাও। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হিসেবে 2012 থেকে গত মাস পর্যন্ত নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 6,000। এ সময়ে অপহরণের শিকার 218 জন নারী। তবে এসব পরিসংখ্যান শুধুমাত্র পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হয়। সংবাদপত্রে না আসা ঘটনাগুলো গণনার বাইরেই রয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শিশু ও নারীর উপর সহিংসতা রোধে যত উচ্চবাচ্যই শোনা যাক না কেন, এসব ঘটনা থামছে না কোনোভাবেই। সামাজিক অবক্ষয়টা আসলে আগের থেকে অনেক বেড়েছে। মানুষ আসলে একটা অস্থির সময়ের মধ্যে আছে। এই অস্থির সময়ের এক ধরনের প্রতিক্রিয়ায় কিন্তু এই ধরনের ঘটনা। সাধারণত বয়স্কদের দ্বন্দ্বের বলি হচ্ছে শিশুরা। অপহরণ, ধর্ষণ, খুনসহ নানাবিধ সহিংসতা বন্ধে বিচারের দীর্ঘসূত্রিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবকেও দায়ী করেছেন তারা। যে কোনো ধরনের অপরাধ করলে সেটা শিশুদের ক্ষেত্রে হোক আর বয়স্কদের ক্ষেত্রে হোক, তার শাস্তির ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটির দায়িত্ব একমাত্র রাষ্ট্রযন্ত্রের। সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি অপহরণের পর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অল্প সময়ের মধ্যে সুমাইয়াকে উদ্ধার করেছে, সব ঘটনায় তেমন তৎপর হওয়া গেলে এসব অপরাধ অনেকাংশেই কমে যাবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার এক বিজ্ঞপ্তিতে কমিশন এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন। ধর্ষক প্রভাবশালী হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মামলা নিতে গড়িমসিকেও দায়ী করা হয়। তদন্ত কমিটিতে থাকা 5 জন হলেন মোহাম্মদ নজরুল ইসলাম, নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ শরীফ উদ্দিন এবং এম রবিউল ইসলাম। কমিটিকে তথ্য উপাত্ত সংগ্রহ করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রাজধানীর মতিঝিল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এদের মধ্যে এবিএম সোহেদ উদ্দৌলা নামে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও রয়েছে। পুলিশ বলছে, কথিত জিহাদে অংশ নেয়ার জন্য সিরিয়ায় যেতে উদ্বুদ্ধ করতেন সোহেল। এদিকে আশুলিয়া থেকে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্যকে আটক করেছে র্যাব। খান মোহাম্মদ জুমিলের রিপোর্ট। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল পলাতক জঙ্গি হাসান ওরফে রেজার মাধ্যমে 2014 সালে এবিটিতে যোগ দেয় বলে জানায় পুলিশ। তবে এবিটির সামরিক শাখার প্রধান বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে তার সরাসরি দেখা না হলেও পরোক্ষ যোগাযোগ রয়েছে বলে তথ্য পেয়েছেন তারা। পুলিশ বলছে, প্রকৃত মুজাহিদ হিসেবে গড়ে উঠতে হলে কোনো রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে হবে বলে ধারণা পোষণ করে সোহেল। আর এজন্য আফগানিস্তান কিংবা সিরিয়ায় যেতে তরুণদের উদ্বুদ্ধ করত সে। তাদের ভাষায় যেখানে জিহাদ চলমান রয়েছে সেইখানে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে, অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করে কোনো প্রকৃত মুজাহিদের আন্ডারে কিছুদিন জিহাদ করার পর তারপর সে প্রকৃত মুজাহিদ হবে। তো এই ধারণা থেকেই তারা প্রথমে পরিকল্পনা করে যে আফগানিস্তানে যাবে জিহাদ শেখার জন্য। পরবর্তীতে তারা সিরিয়াতে জাবাত আল নুসরা ফ্রন্ট, যেটি আল কায়দারকে অনুসরণ করে, সেইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঝিনাইদহ অভিযানে নিহত 2 জনের একজন আব্দুল্লাহ বলে জানিয়েছে পুলিশ। এর আগে পুলিশের ধারণা ছিল চাঁপাইনবাবগঞ্জ অভিযানে নিহতদের মধ্যে আব্দুল্লাহ ছিল। আত্মঘাতী বিস্ফোরণে যে মারা গিয়েছে তাকে তার ভাই এবং তার 2 ভাবি পাশাপাশি গ্রামবাসী তাকে শনাক্ত করেছে আব্দুল্লাহ হিসাবে। মাথা উপর করেন। এদিকে আশুলিয়া থেকে ইমরান ও রফিক নামে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্যকে আটক করেছে র্যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি এবং দ্বন্দ্বপ্রাপ্ত একজনের খুবই নিকট আত্মীয়, তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গেও সম্পৃক্ত হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে হাতে বানানো বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন
ইমানুয়েল ম্যাক্রো অভিবাসীদের জন্য কাজ করবেন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। এবং প্রিমিয়ার ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 27 রানে হারালো আবাহনী। লিস্ট এতে রেকর্ড 190 রানের অনবদ্য ইনিংস রাকিবুলের। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 13 জন। পুলিশ জানায় উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সিরাজুল হক এবং সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান শাহেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধে চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জয়নাল মিয়া এবং আরশ আলী নামে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। আমদানি করা 18টি কন্টেইনারের যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে আটক থাকার পর বুয়েটের নিষেধাজ্ঞা অমান্য করে নেওয়া হয়েছে প্রকল্প এলাকায়। যন্ত্রপাতির যাচাই বাছাই কার্যক্রম বা প্রি শিপমেন্ট ইন্সপেকশন সাভারি করার জন্য বুয়েটকে চিঠিও দিয়েছে বিসিক। এত সব অনিয়মের ব্যাপারে জুৎসই কোনো ব্যাখ্যা দিতে পারেনি বিসিক। থেমে নেই ধলেশ্বরীর দূষণও। জুবাইর ফয়সালের রিপোর্ট। সাভারের নির্মাণাধীন চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্টের অসমাপ্ত 6টি মডিউলের কাজ শেষ করতেই 2015 সালে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক, যার পরিপ্রেক্ষিতে চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে 18 কন্টেইনার মালামাল। যদিও এসব যন্ত্রাংশ আসার কথা ছিল ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। বিষয়টি জানাজানি হয় 2015 সালের 28 জুলাই বুয়েট থেকে শিল্পনগরী প্রকল্পের তখনকার পরিচালক সিরাজুল হায়দারের কাছে লেখা এক চিঠির মাধ্যমে, যেখানে বলা হয়েছিল প্রথম এলসির দ্বিতীয় শিপমেন্টের এসব পণ্য মানসম্পন্ন নয়। উল্লেখ করা হয়নি কোনো যন্ত্রপাতি তৈরির উপাদান সম্পর্কেও, সম্পন্ন হয়নি শিপমেন্টের আগের যাচাই বাছাইও। বুয়েটের এ আপত্তির কারণেই দীর্ঘ 1.5 বছর কন্টেইনারগুলো আটকে থাকে চট্টগ্রাম বন্দরে। চাইনিজ কন্ট্রাক্টর যখন ফার্স্ট শিপমেন্টে আমাদের পিএসআই টিম গেছে, তখন তারা বলছে যে পাম্পগুলো তারা অ্যাসেস দিতে পারবে না। পরে আমাদের এখান থেকে হাই পাওয়ার মিনিস্ট্রি থেকে 4 জনের একটা টিম তাদের চায়না গেছি, তখনও রাজি হয়নি। পরে তারা উইদাউট পিএসআই এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে। যদিও সিইটিপিতে এসব মালামাল ব্যবহার করা হবে না বলে দাবি শিল্পনগরীর প্রকল্প পরিচালকের। যেই মেটেরিয়ালস কোয়ালিটি খারাপ সেটাই ব্যবহার করা হবে না, সেটা স্যার সেটা আমরা নিয়ে এসেছি। এসএস পাম্প অলরেডি নিয়ে আসা হয়েছে, ক্ষতিপূরণটা কন্ট্রাক্টরেরই হবে। বিসিকের উপরে আমাদের কোনো আস্থাই নেই। তড়িঘড়ি করে আপনার সিটিপি যদি সম্পূর্ণ করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে এটা আপনার আমাদের জন্য চরম হুমকি হবে। বর্জ্য শোধনে এখনই অপারগ হয়ে পড়েছে সিইটিপির 2টি চালু মডিউল। অবকাঠামো নির্মাণেও ধরা পড়েছে ব্যাপক ত্রুটি। দেখতে পাচ্ছেন আপনারা জং ধরে আছে, তারপরে সিঁড়ির যে ঢালাইগুলো দেখলেন ফাটা ফাটা অবস্থা, সেখানে যদি সালফাইড করোনেশন হয়ে যায়, এতে হবে কি এটা 6 মাস টিকবে, সিঁড়িগুলো খসে খসে পড়ে যাবে। রাষ্ট্রের উন্নয়ন আর অগ্রযাত্রা নিয়ে সরকার আর সরকারি প্রতিষ্ঠান সবসময় একই ভাবনা যে ভাবেন না, তার বড় প্রমাণ সাভারের নতুন চামড়া শিল্পনগরী। একদিকে সিইটিপিতে ঢুকছে নিম্নমানের যন্ত্রপাতি, অন্যদিকে সেই সিইটিপি থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। এরকম অব্যবস্থাপনা আর গাফিলতির শেষ কোথায় তা জানে না কেউ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে পণ্যের দাম বৃদ্ধি বা সেবা খাতে কোনো চাপ পড়বে না, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন। তাই সাধারণ মানুষের এবং সৎ ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবার এই আইনের পক্ষে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ভ্যাট আইন বাস্তবায়ন বিষয়ে এক সভায় তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ 1 কোটি টাকা কর রেয়াতের মতো 50,000 লোক আছে। তাদের তালিকা তৈরি করলে সরকার অনেক রাজস্ব পাবে। তবে বিদ্যমান কর্পোরেট কর হার অনেক বেশি উল্লেখ করে তা পুনর্বিবেচনা করা এবং সেক্ষেত্রে দ্বৈত কর রয়েছে যেগুলো সংশোধনের আহ্বান জানান তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান বলেন, রাজনৈতিক নির্দেশনার আলোকে ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। এই আইন বাস্তবায়নে কোনো হয়রানি বা অপব্যাখ্যার সুযোগ থাকবে না। কৃষক আইন যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে বর্তমান কর প্রথাকে আধুনিকায়ন করছে, স্বচ্ছ করছে, জবাবদিহি করছে।
এবং এটাতে যারা সৎ উদ্যোক্তা সৎ ব্যবসায়ী তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। আশ্বস্ত করছি এই নতুন আইন আপনাদের রাজনৈতিক নির্দেশনা আলোকে আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করব। সহকর্মীরা দেশপ্রেমের পরিচয় দিবেন, কোনো ধরনের হয়রানি বা অস্পষ্টতার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে অনন্ত জীবনের উৎস, হৃদয়নিষ্ঠ প্রেমিক, প্রবলভাবে ভালোবেসেছিলেন চন্দ্রভরা আকাশ আর বিশ্বভরা প্রাণের পৃথিবীকে। তাই তো প্রাণের আবেগেই গানে গানে প্রকৃতির নিবিড় সৌন্দর্যের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। জন্মতিথিতে কবিগুরুর সৃষ্ট প্রকৃতি পর্যায়ের গান দিয়ে তাকে স্মরণের এই আয়োজন। আকাশে মেঘের আনাগোনা, এরপরই ঝুম বৃষ্টি, ভেজে প্রকৃতি, সাথে মানুষের মন, সঙ্গীতে তখন উদ্বেলিত প্রাণ। নিঃশব্দ উদার জ্যোতির্ময় বিনম্র আগমন শরতের। এই ঋতুতে রবির বাণী আর সুর নতুন রূপ রহস্যের দিকে ধাবিত করে প্রতিটি বাঙালিকে। হেমন্ত বিষণ্ণতার ঋতু, তারপরও ধরিত্রীর অন্তরঙ্গ সহচরী। হেমন্তের দুঃখঝরা দিনে রবীন্দ্রনাথের সুর আমরা খুঁজে ফিরি। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ডালে ডালে। এসেছে শীত পাতাঝরা নির্জনে শূন্য বনে। এই ঋতুতে রবির গানের বাঁধনে বেদনাঘন আলাপন শ্রুত হয়। মধুর মিলন ঘটাতে আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। বসন্ত যে এসেছে ধরায়, রবীন্দ্রনাথ ছাড়া ঋতুরাজ বসন্ত যেন অসম্পূর্ণ। তীব্র তাপদাহ নিয়ে আসে গ্রীষ্ম, তবুও সকল জীর্ণতাকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখায় এই ঋতু। বাঙালির জীবনে এমন দিন হয়তো আসবে যখন ষড়ঋতুর বৈচিত্র্য খুঁজতে রবীন্দ্রনাথের কাছেই ফিরে আসতে হবে। গোটা রবীন্দ্র গানকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে মনে হবে যে আমরা ষড়ঋতুর বাংলাদেশে আছি এবং এই বাংলাদেশের যে বৈচিত্র্য সেটি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েও ব্যক্ত হয়। প্রাকৃতিক যে পরিবর্তন ঘটছে তাতে হয়তো একদিন আমাদেরকে রবীন্দ্রনাথের গানের কাছে গিয়ে জানতে হবে বাংলাদেশ ষড়ঋতুর দেশ ছিল। প্রতিটি ঋতুর সমাগম ও অবসানের মিলন বিরহে রবীন্দ্রনাথ বাঙালিকে আনন্দে আকুল ও বিরহে ব্যাকুল করে তোলেন। তাই তো 25শে বৈশাখ বাঙালির একান্ত হৃদয়ের কাছে ফিরে আসার বর্ণাঢ্য আয়োজন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ব্রিটেনে জমে উঠেছে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের প্রচারণা। নিজ আসনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আরও 2 প্রার্থী রুশনারা আলী এবং রূপা হকের জয়ের বিষয়েও আশাবাদী তিনি। বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ সরকারের কঠোরতা রুখতে লেবার পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন টিউলিপ সিদ্দিক। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেয়েকে কোলে নিয়ে সমর্থকদের সামনে হাজির হলেন ব্রিটেনের প্রাক্তন ছায়ামন্ত্রী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে লেবার দলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি ব্রেক্সিটের বিরূপ প্রভাব ঠেকাতে এবং কমিউনিটির সুযোগ সুবিধার স্বার্থে আগামী 8 জুনের সাধারণ নির্বাচনে টিউলিপকে ভোট দেওয়ার আহ্বান জানান। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়ন করতে গিয়ে আমরা কোনো কঠোর নীতি মেনে নেব না। যারা অনেক আশা নিয়ে এদেশে এসেছেন, পরিবার নিয়ে এখানে থাকছেন এবং যারা ব্রিটেনে অভিবাসনের প্রত্যাশায় আছেন, আমরা তাদের অনুকূলে কাজ করতে চাই। আমরা কোনো ধরনের চরমপন্থাকে সমর্থন করি না। এবারের নির্বাচনেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিপুল ব্যবধানে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন লেবার সদস্য টিউলিপ সিদ্দিক। নিজেকে রাজনৈতিক হত্যার শিকার এক গর্বিত পরিবারের সদস্য উল্লেখ করে জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লেবারের যে প্লেজগুলো আপনি যদি দেখেন, আরো টাকা পয়সা দেবে আমাদের স্কুলে, আমাদের হসপিটালে আরো টাকা পয়সা দেবে,
দেখবে যে আমাদের জানি হার্ড ব্রেক্সিট হয় না, আর ইকোনমিতে জানি আরো গ্রোথ হয়, এইসব দেখে জানি মানুষজন লেবারে ভোট দেয়। কনজারভেটিভ গভর্নমেন্ট বলেছিল যে চাইল্ড রেফিউজি আসতে দিবে এই দেশে, এখন বলে দিচ্ছে কিছুতেই আমরা আসতে দিব না। এখন তো আর একটা নির্বাচন হবে, ইনশাল্লাহ মানুষজন হ্যামস্টন কিলবার্ন আবার আমাকে ভোট দিবে, ইনশাল্লাহ আমি আবার এমপি হব এখানে। আমাদের তো 3 জন আছেন পার্লামেন্টে, আপনি জানেন, রূপা, আমি আর রুশনারা। আমরা 3 জনই খুব কষ্ট করে চেষ্টা করব যে 3 মে যেন রিটার্ন হয় এইবার পার্লামেন্টের নির্বাচনে 8 জুনে। প্রথম দিনের প্রচারণায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস পার্সি সহ দলীয় নেতাকর্মীরাও অংশ নেন। 2015 সালে রক্ষণশীল দলের সাইমন মার্কাজকে হারিয়ে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লেউরি লুসি লেল্যান্ড এবং টিউলিপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সম্প্রতি ব্রিটেনের কাউন্সিল ও মেয়র নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপুল বিজয়ের পরও 8 জুনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির ভালো করার বিষয়ে আশাবাদী দলটির নেতাকর্মীরা। সময় সংবাদ, লন্ডন। শেষ পর্যন্ত মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোই ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 66% বেশি ভোট পেয়ে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন এই 39 বছর বয়সী নেতা। এদিকে পরাজয় মেনে নিয়ে ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডানপন্থী লপেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর জয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটি এবং অভিবাসীদের পক্ষে কাজ করবেন বলেও প্রত্যাশা তাদের। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি লুথুর রহমান বাবু। দ্বিতীয় দফা নির্বাচনের পর ওমাস দলের এমানুয়েল ম্যাক্রনের জয়ের পর এখন ম্যাক্রন শিবিরের পাশাপাশি অভিবাসী প্রত্যাশী, বিশেষত ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই বাংলাদেশি অধ্যুষিত গার্দনোট, মেট্রোহুস, কেতসীমা সহ অন্যান্য এলাকাগুলোর বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান এবং নির্বাচনের ফলাফল নিয়ে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেন। ন্যাশনাল ফ্রন্টের মেরিন লোপেন বিজয়ী হয়ে আসলে অভিবাসীদের জন্য কঠোরতা অবলম্বন করবেন এমন একটি শঙ্কা আর ভয় ছিল অভিবাসী প্রত্যাশী তথা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাক্রনের জয়ের পর তাদের সেই শঙ্কা আর ভয় এখন অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে। এটা বিশ্বের একটা শক্তিধর দেশ, এখানে ফার্টিলিটি, ইগালিটি, লিবারেটি। আজকে আমাদেরই জয় হয়েছে। আমরা প্রবাসী বাংলাদেশিরা মার্কোকে আমরা প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি। আমরা আশা করি প্রবাসীদের জন্য উনি ভালো কাজ করবেন এবং আমরা বাংলাদেশি কমিউনিটি উনার সাথে আমরা দেখা করব এবং বাংলাদেশকে নিয়ে আমরা উনার সাথে কথা বলবো। আমরা আশা করি এই যাত্রা উনার খুবই ভালো হবে। সবাই অত্যন্ত আনন্দিত ম্যাক্রনের জয় শুনে এবং বাংলাদেশের লোকের সবাই উৎফুল্লভাবে আজকে এই জয়কে বরণ করে নিয়েছে এবং আমরা যারা প্রবাসী আছি সবাই অত্যন্ত আনন্দিত। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন সন্ত্রাস দমনে এমানুয়েল ম্যাক্রন আরো কঠোর হবেন এবং ফ্রান্সের ব্যবসা বাণিজ্য আরো বেশি চাঙ্গা হবে। অভিবাসী নীতিতে এমানুয়েল ম্যাক্রনের নমনীয়তার যে আশা করছেন সেটি আসলে বাস্তবে কতটুকু রূপায়ণ হয় সেটি এখন দেখার বিষয়। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত কেতসীমা থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের সহযোগিতার প্রত্যয় জানিয়ে রাজনগর উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার প্যারিসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ফয়সাল আহমেদ এবং সুকেল আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফুলু মিয়া, শামীম আহমেদ, আব্দুল কুদ্দুস। বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শারজা শাখার উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ এয়ার মোহাম্মদের সভাপতিত্বে শামসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল জাকির। বিশেষ অতিথি ছিলেন শারজা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মোজাফর আহমেদ, সাবেক ছাত্রনেতা জানে আলম জনি প্রমুখ। কুয়েতে জাকের পার্টি উত্তরাঞ্চলের উদ্যোগে ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। হারুনুর রশিদ বাদলের সভাপতিত্বে বাদল দেওয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এনামুল হাসান, ফকির পলাশ, জহিরুল ইসলাম, খোরশেদ আলম সহ অনেকে। আলোচনা সভায় সারা বিশ্বের মতো কুয়েতেও বিশ্ব শান্তি কামনায় নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাকের পার্টির নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে আগামীতেও চীন সরকারকে অর্থ সহায়তা অব্যাহত রাখার
আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। সোমবার বিকেলে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ চীন সম্পর্ক অন বেল্ট অ্যান্ড অন রোড ইনিশিয়েটিভ শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে কিনোট তুলে ধরেন BIIS এর চেয়ারম্যান মুন্সি ফায়াজ আহমেদ। এতে বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মি কিয়ং, বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর রেহন সেবহান বলেন, অর্থনৈতিকভাবে পরাশক্তি হিসেবে চীনকে দক্ষিণ এশিয়ার অঞ্চলের সর্বোচ্চ সহযোগী দেশ হিসেবে গ্রহণ করতে হবে। বিশ্বের সর্বোচ্চ রিজার্ভ রয়েছে চীনের। বর্তমানে দেশটি প্রায় $3000 বিলিয়ন রিজার্ভের অধিকারী। এজন্য বিশ্বের অন্যান্য দেশকে নিয়ে না ভেবে এশীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অর্থনৈতিকভাবে পরাশক্তি দেশ চীনের সাথে বন্ধুত্ব বৃদ্ধি করতে হবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। পার্শ্ববর্তী দেশ ভারত ও জাপানের মতো আমরা চীনের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চাই। বর্তমানে চীন সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ অর্থ সহায়তাকারী দেশ। প্রবৃদ্ধি সহ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সার্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর। দেশের ঘরোয়া ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে বেশ উত্তাপ ছড়িয়েছে। হাই স্কোরিং এ ম্যাচে মোহামেডানকে 27 রানে হারিয়ে জিতেছে আবাহনী। প্রথমে ব্যাট করে 366 রানের বিশাল সংগ্রহ করে আকাশী নীলরা। জবাবে রাকিবুলের লিস্ট এতে রেকর্ড ব্যক্তিগত 190 রানের অনবদ্য ইনিংসের পরও দলীয় 339 রানে থামে সাদা কালোদের ইনিংস। টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় আবাহনী। ওপেনিং জুটিতে 103 রান যোগ করে ব্যক্তিগত 28 রানে সাদমান ইসলামে আউট হন। লিটনের 135, নাজমুল হোসেন শান্তর 110 রানের পর শেষের দিকে শুভাগতর 27 বলে 48 রানের ইনিংস 366 রানের বিশাল পুঁজি পায় আবাহনী। জবাবে নেমে দলীয় 38 রানে 3 টপ অর্ডারকে হারায় মোহামেডান। তবে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন রকিবুল হাসান, কিন্তু যোগ্য সঙ্গী পাননি। তাই সাদা কালোর ইনিংস থেমেছে 339 রানের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা থাকা যাবে একটানা 9 বছর। মন্ত্রিসভার সংশোধনী আইনের অনুমোদন। এই পদে থাকতে পারবেন একই পরিবারের 4 সদস্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে বেগম জিয়ার হাজিরা। আবারও পিছিয়ে আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি 15ই মে। নির্বাচনে কারো অংশ নেয়া না নেয়ার বিষয় ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ইউর। ব্রিটেনে জমে উঠেছে পার্লামেন্ট নির্বাচনের প্রচার। বাংলাদেশি বংশোদ্ভূত 3 প্রার্থীর জয় পাবেন প্রত্যাশা টিউলিপ সিদ্দিকের। এবং সারা দেশে প্রতিদিন গড়ে 8 শিশু এবং 3 নারী সহিংসতার শিকার হয়। দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সমাজ এবং পরিবারের সচেতনতা জরুরি বলছেন মানবাধিকার কর্মীরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 9624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *BN লিখে পাঠিয়ে দিন 9624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।